চীন সফরের তৃতীয় দিনে দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগদান শেষে এখন বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আগামী শুক্রবার দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে তার উচ্চ পর্যায়ের বৈঠক হবার কথা রয়েছে। নতুন সরকারের অধীনে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক অংশীদারিত্ব এবং বাণিজ্য বিনিয়োগ এই সফরের মূল লক্ষ্য। এই সফরে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এর আগে সকালে দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস এর 17তম বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তৃত পরিসরে উদ্ভাবন এই প্রতিপাদ্য সামনে রেখে পালিত হয় এবারের সম্মেলন। বৈশ্বিক অর্থনীতি, শিল্প কাঠামোর পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তির প্রয়োগ সহ তরুণদের কর্মসংস্থান এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হয়। এবারের সম্মেলনে 90টিরও বেশি দেশের সরকারি প্রতিনিধি, নীতি নির্ধারক, ব্যবসায়ী এবং প্রযুক্তি উদ্যোক্তারা অংশ নেন। এর আগে মঙ্গলবার রাতে চীনের প্রধানমন্ত্রীর এক বিশেষ রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির সাথে বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়ানো নিয়ে চলছে আলোচনা। সম্প্রতি চীন সফর করে আসা বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মনে করেন, শিল্প কারখানায় কারিগরি সহায়তার পাশাপাশি দেশটিতে পোশাক রপ্তানির দিকে নজর দিতে পারে বাংলাদেশ। একজন বিশেষজ্ঞ মনে করেন, প্রধানমন্ত্রীর সফরে প্রত্যাশার চাইতে প্রাপ্তির পাল্লা ভারী হতে পারে। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। $500 বিলিয়ন অর্থনীতির দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এখন $20 ট্রিলিয়ন বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশ চীন সফরে আছেন। ফলে প্রত্যাশার পারদ চড়ছে চড়চড় করে। চীনে চলছে এখন শিল্প উৎপাদনের দ্বিতীয় পর্যায়। তৈরি পোশাক ও অন্যান্য সস্তা পণ্য বানানো থেকে এখন হাইটেক ইন্ডাস্ট্রির দিকে এগিয়ে যাচ্ছে দেশটি। ফলে তৈরি পোশাক রপ্তানির শীর্ষ দেশটি এখন নিজেই এর ভোক্তায় পরিণত হচ্ছে। সম্প্রতি চীন সফর করেছে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল। সেখানে তারা বিভিন্ন কারখানা পরিদর্শন করেন। ওই দলের একজন সদস্য কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলছেন, ভিন্ন এক সম্ভাবনার দেশ হতে যাচ্ছে চীন। আমরা যে বন্ধ কলকারখানা চালু করা, নতুন করে কলকারখানা স্থাপন করা, এটার ক্ষেত্রে চায়নাকে আমরা রোল মডেল হিসেবে নিতে পারি। তারা কিভাবে স্বল্প ব্যয়ে আধুনিক শিল্প কারখানা স্থাপন করা যায় সে আইডিয়া তারা দেয়। এক্সপোর্টের ক্ষেত্রে চীন যেহেতু হাইটেকের দিকে চলে যাচ্ছে, আমরা যেটা করতে পারি, চীনকেও আমরা গার্মেন্টসের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী না ভেবে সেটাকে ডেস্টিনেশন হিসেবে ধরতে পারি। চীন থেকে আমদানি করা প্রধান পণ্যের মধ্যে রয়েছে শিল্প উৎপাদন খাতের কাঁচামাল, তৈরি পোশাকের ফেব্রিক্স, সুতা সহ প্রয়োজনীয় রাসায়নিক পণ্য, শিল্প অবকাঠামো নির্মাণে ভারী যন্ত্রপাতি এবং সব ধরনের ভোগ্য পণ্য। অবশ্যই অনেক বড় একটা সেগমেন্টে বাংলাদেশে হেল্প করার সুযোগ তৈরি হতে পারে। যে প্রজেক্টসগুলো নিয়ে কথা হচ্ছে সেগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যাপ্তি, তার পেছনে সেই ইনফ্রাস্ট্রাকচার, সেই বিদ্যুৎ, সেই ডেটা সেন্টার, সেই কমন ইউটিলিটিসের যে ফ্যাসিলিটিসগুলো, সেগুলো যুগান্তকারী পরিবর্তন করেছে। আমাদের ইকোনমি গত 2 বা 3 দশকে যে জায়গা থেকে যে জায়গায় এসে আজকে দাঁড়িয়েছে, তার পেছনে আমি যেটা বলবো যে চীনা বন্ধুদের একটা বড় ভূমিকা কাজ করেছে। এদিকে প্রধানমন্ত্রী সফরে 15 থেকে 17টি সমঝোতা ও চুক্তি সই হবে। এর মধ্যে তিস্তা ব্যারেজের মতো বিষয়ের পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণ এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI সংক্রান্ত বিষয়গুলো রয়েছে। আর ঘোষণা আসতে পারে প্যাকেজ বিনিয়োগের। প্রত্যেকটা চুক্তি কিন্তু অর্থনীতিকে ইফেক্ট করে। এখন কথা হচ্ছে এই চুক্তিগুলোর মেয়াদ এবং এই চুক্তিগুলোর ডেপনেস কতটুকু থাকবে, ওইটা কিন্তু দেখার বিষয়। যার কারণে কূটনীতিক একটা যে আমরা বলি সমঝোতা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি বিশ্বাস করি বর্তমানে যারা উপদেষ্টা হিসেবে প্রধানমন্ত্রীর সাথে কাজ করছেন, তারা যথেষ্ট বিচক্ষণ এবং তারা এই দীর্ঘমেয়াদী চুক্তি অথবা স্বল্পমেয়াদী চুক্তির মধ্যে কি কি ইনপুট থাকা উচিত, সেটার ইফেক্ট কি হবে এবং এটা থেকে বাংলাদেশ কতটুকু প্রাপ্য অর্জন করবে, সেগুলো অবশ্যই খুঁটিয়ে দেখার মতো তাদের যথেষ্ট যোগ্যতা রয়েছে। এই সফর নিয়ে বেশ আশাবাদী অর্থনীতিবিদরাও। তারা আমাদেরকে বড় ধরনের ঋণও হয়তো দিতে পারেন। কিছু কিছু অবকাঠামো এগুলোতে তারা বিনিয়োগ করলে সেগুলো আমাদের ব্যক্তি খাতের জন্য এটা ইতিবাচক হবে। আবার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, বৈদেশিক বিনিয়োগ আনয়নের জন্য এটা আমাদের কাজে লাগবে।
সুতরাং সেখানে চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কটাকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের একটা বড় অনুঘটক হিসেবে আমরা কাজে লাগাতে পারবো। 24 জুন চীনের বন্দর নগরী দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার সম্মেলনে অংশ নেওয়ার পর বেইজিংয়ের উদ্দেশ্যে ট্রেনে উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুপথিকারী তরুণ, ৭১, ঢাকা। এশিয়ার পূর্ব দিক দিয়ে বিদেশ সফর শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া থেকে এখন তিনি চীনে অবস্থান করছেন। ভূ রাজনীতির দিক থেকে এই সফর বাংলাদেশের গুরুত্ব বাড়াচ্ছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। আর চীন সফরে প্রাধান্য পাচ্ছে অর্থনৈতিক কূটনীতি। বিশ্লেষকরা মনে করেন এজন্য ভারত বা যুক্তরাষ্ট্রের মনক্ষুণ্ণ হবার কোনো কারণ নেই। নাদিয়া শারমিন জানাচ্ছেন বিস্তারিত। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পোস্টের ভিডিও চিত্রের এই আবেগে হয়তো লুকিয়ে আছে নতুন কোনো সম্ভাবনা। একসময়ের আলোচিত লুকিস্ট নীতি সামনে এনেই কি কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান? একদিকে শ্রমিক পাঠানো, হালাল বিনিয়োগে উৎসাহিত করা, অন্যদিকে মুক্ত বাণিজ্য চুক্তির দিকে এগিয়ে উন্নয়নশীল দেশে উত্তরণের চেষ্টা, সব মিলিয়ে আলোচনা বেশ ফলপ্রসূ হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। মালয়েশিয়ান বিনিয়োগ যেখানে যায় অন্যান্য আসিয়ান দেশ সেটাকে অনুসরণ করে। সেদিক থেকে যদি বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ আসতো তাহলে আমরা লাভবান হতাম, কারণ তাহলে বাংলাদেশে যে বিনিয়োগ করা যায় এইটা আমরা এস্টাবলিশ করতে পারতাম। এদিকে টানা ১.৫ দশক ধরে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন, আমদানির সবচেয়ে বড় উৎস এবং অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগীও এখন দেশটি। তাই মালয়েশিয়ার পাট চুকিয়ে চীনে যান প্রধানমন্ত্রী। পোশাক শিল্পের কাঁচামাল, ইলেকট্রনিক্স, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর ও গ্রিন মাইনিং এ বিনিয়োগ কিংবা তিস্তা ব্যারাজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু তৈরি, এমন নানা ক্ষেত্রে সম্পর্ক বাড়াচ্ছে দুদেশ। আমরা আশা করছি যে প্রায় $6 বিলিয়ন মতো আমরা ফাইন্যান্সিংটা আমরা জোগাড় করব চীনের কাছ থেকে। চীনের সঙ্গে আমরা যাই করছি এটা মূলত কিন্তু অর্থনৈতিক, আমাদের স্বার্থের জন্য। চীনের উদ্যোগেরও আমরা অংশ হতে পারি, দ্যার ইজ নাথিং রং। বিশেষ করে যেটা বলা হচ্ছে যে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ। মার্কিন চুক্তি বা ভারতের সাথে সম্পর্ক এ সফরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে না বলে মনে করছেন তারা। মনে হতে পারে অ্যাপারেন্টলি যে এক দেশের সঙ্গে সম্পর্ক ভালো হলে আরেক দেশ হয়তো মনক্ষুণ্ণ হতে পারে, কিন্তু এটা হয় না। বরঞ্চ একটা প্রতিযোগিতা তৈরি হয়, কিংবা বাংলাদেশকে তখন একটা সক্ষম দেশ বলে মনে হয় এবং তখন আপনার অন্যান্য দেশও এগিয়ে আসে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নত করার জন্য। তাদেরকেও যাতে আমাদের সাথে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় বা আমাদের প্রতিবেশী ভারতেরও যাতে নিরাপত্তা জনিত সংখ্যা যাতে না বাড়ে, তার সাথে সাথে যুক্তরাষ্ট্রের সাথে এনগেজ করতে হবে যে আমরা আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য, আমাদের বিনিয়োগের জন্য আমরা চীনের সাথে আমরা সম্পৃক্ত হচ্ছি, কিন্তু কোনো ধরনের সামরিক জোটে আমরা যাতে না চাই। তাদের মতে এখন প্রয়োজন শুধু বাংলাদেশ যে ভারসাম্যপূর্ণ কূটনীতি ও বাংলাদেশ ফার্স্ট নীতিতে চলবে তা স্পষ্ট রাখা। আমাদের কমিউনিকেশনটা যাতে আমাদের পার্টনার কান্ট্রিজগুলোর সাথে যাতে খুব স্পষ্ট হয়। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। জামায়াতে ইসলামী অতীতেও ফ্যাসিস্টের সাথে আঁতাত করেছে, এখনও তাদের ব্যবহারে একই আচরণ ফুটে উঠছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া এবং চীন সফরের মধ্য দিয়ে দেশ দুটির সাথে বাংলাদেশের সম্পর্ক আরও উন্নত হবে। সফরে দেশের মানুষের প্রত্যাশা যে কিছু ঐতিহাসিক চুক্তি এবং ঐতিহাসিক সম্পর্ক যেটি রয়েছে সেটি আরও সুদৃঢ় হবে, সেটি আরও একটি উন্নততর পর্যায়ে গিয়ে উপনীত হবে। বিরোধী দলের নেতা, একজন নেতা বলেছেন, আমরা এক ফ্যাসিবাদ বিদায় করেছি, আরেক নতুন ফ্যাসিবাদ তৈরি হচ্ছে, তাকে বিদায়ের জন্য আমরা প্রস্তুত। তো ভাই, আপনারা নতুন কোন ফ্যাসিবাদের কথা মিন করছেন? বর্তমান সরকারকে, বিএনপিকে? আমরা দেখেছি যে পুরনো যে ফ্যাসিস্ট গোষ্ঠীর সাথে আপনারা বারবার আঘাত করেছেন, বারবার তাদের সাথে আন্দোলন করে আন্দোলনকামী একটি দল যারা চ্যাম্পিয়ন ছিল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিটি মুহূর্তে, কি এরশাদের আমলে বা পরবর্তী পর্যায়ে, আমরা তাদের বিরোধিতা করেছি। পান থেকে চুন খসলেই কিছু দলীয় শিক্ষক মামলা করেন, যার নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষা খাতে। এমন অভিযোগ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আজ শিক্ষা বোর্ড সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন।
একই সঙ্গে পাবলিক পরীক্ষায় নকল ঠেকাতে আইন আরও কঠোর করার কথা জানান মন্ত্রী। শিক্ষকদের বকেয়া অবসর ভাতা আগামী জুলাই থেকে পরিশোধ করা শুরু হবে বলেও তিনি জানিয়েছেন। বিস্তারিত জুলিয়া তানহার প্রতিবেদনে। রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে বুধবার সকালে ঢাকা, ময়মনসিংহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সচিবদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি অভিযোগ করেন, কিছু দলীয় শিক্ষকের উদ্দেশ্য প্রণোদিত মামলায় শিক্ষা খাতের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। মামলা জটিলতায় এখনো প্রাথমিকের প্রায় অর্ধেক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই বলেও জানান তিনি। তার জীবনের শেষ প্রান্তে এসে প্রধান শিক্ষক না হয়ে তিনি রিটায়ারমেন্টে যাচ্ছেন এবং হতে পারছেন না শুধু আদালতে একটি মামলার কারণে। সিম্পলি মামলা হলেই আটকিয়ে যায় শিক্ষা ব্যবস্থা। আমি মন্ত্রী হওয়ার পরপরই এই শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য ল মিনিস্টারের সাথে কথা বলছি, অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলছি। মনে হচ্ছে এই বিষয়টি কারোর কগনিজেন্সে নেওয়ার প্রয়োজনই নেই। নকলের ধরন বদলে যাওয়ায় পাবলিক পরীক্ষা আইন সংশোধন করা হয়েছে জানিয়ে তিনি সতর্ক করেন, নকল ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কোন প্রতিষ্ঠানে নকল পাওয়া গেল, একজন এসএসসি পরীক্ষার্থী, তার বয়স 16 বছর, আমরা সেই নকল পাওয়াটাকে ওই জুবিনিয়াল একজন আন্ডার এজকে আমরা পানিশমেন্ট দিতে পারি না। ইটস নট প্রপার। আমরা তাকে প্রভিশনে পাঠাতে পারি, কিন্তু নকলটা ওই প্রতিষ্ঠানে পাওয়া গেল, প্রতিষ্ঠান প্রধান ইজ দ্য রেসপন্সিবল, তাকে আইনের আওতায় আনা। 2022 সাল থেকে অবসর ভাতা না পাওয়া শিক্ষকদের অর্থ আগামী জুলাই থেকে পরিশোধ শুরু হবে বলেও জানান এহসানুল হক মিলন। মাসের বেতন যদি না পায় তাহলে তাদের কি অবস্থা হয়? লাস্ট ইন্টারিম গভর্নমেন্ট এনটিআরসি থেকে মাদ্রাসায় নিয়োগ দিয়েছে ইন টোটাল 17,000। অফকোর্স দেয়ার ওয়াজ আ শর্টেজ অফ 17,000 টিচার্স, তারা দিয়েছে, ভেরি গুড, কিন্তু বাজেট অ্যালোকেট করেন এই টাকাটা দেওয়া। And এই মে মাসে এসে শর্টেজ অফ দ্য বাজেট, আই হ্যাভ অনলি 100 crores টাকা, আই নিড মোর দেন 500 crore টাকা। এ সময় শিক্ষামন্ত্রী আবারও জানান, 2027 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। How could I manage this money? There's no way I can manage this money. জুলিয়া তানহা, 71, ঢাকা। বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা ও যমুনা সহ উত্তরাঞ্চলের প্রায় সব নদ নদীর পানি বাড়ছে। বিপদসীমার মাত্র কয়েক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। নিম্নাঞ্চলে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরবাড়ি এবং ক্ষেত খামার। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে এখনো কোনো সতর্কতা দেওয়া হয়নি। সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে প্রতিবেদন। কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিস্তার পানি বাড়ছেই, তবে বিপদসীমার কয়েক সেন্টিমিটার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে লালমনিরহাটের খোলাহাটি, খুনিয়াগাছ, কালমাটি, রাজপুর, তাজপুর সহ কয়েকটি গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বসত ঘরে পানি ঢুকেছে, ডুবে গেছে ফসলি জমি। ধানের অবস্থা তো শেষ, ধান এখনো মানুষ কাটতে আছে পানির তলে। কাল থেকে তিস্তার পানি আমার এখানে প্রচুর বাড়ছে, ধান বেসন সব আমার ক্ষতি হয়েছে, গরু ছাগল ধরি খুব টেনশনে আছি। আমার ধান খেত, আমার বেসন সব শেষ। পানি যে কাল সকাল থেকে বাইরে ধরিয়া আজ ছাড়া আইতে পারছে, আর আজকে সকালে ফের টানছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, এখনো বন্যার কোনো পূর্বাভাস নেই, তবে সতর্ক অবস্থায় রয়েছে পানি উন্নয়ন বোর্ড। 24 থেকে 48 ঘন্টার, অনেক সময় এক সপ্তাহেরও পূর্বাভাস দিয়ে থাকে। ওই রকম কোনো পূর্বাভাস বা অ্যালার্মিং যদি পেয়ে থাকি, আমরা জেলা উপজেলা প্রশাসনকে অবহিত করব। কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ প্রতিটি নদ নদীর পানি বেড়েছে। চর ও দ্বীপ চরের কমপক্ষে 5 থেকে 6 লাখ মানুষ বন্যার আতঙ্কে রয়েছে। নীলফামারীর ডালিয়া পয়েন্টেও তিস্তার পানি বাড়তি, তবে পানি বাড়লেও এখনও প্লাবনের কোনো তথ্য নেই। এদিকে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। সদর উপজেলার বাহুকা ও চৌহালি উপজেলায় তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। বন্যায় ক্ষয়ক্ষতি প্রতিরোধে প্রশাসনকে আগাম প্রস্তুতি নিয়ে রাখার আহ্বান জানিয়েছেন নদীপাড়ের বাসিন্দারা। সেই সাথে স্থায়ীভাবে বাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন। পিন্টু হাজং, 71। বৃষ্টিতে তিস্তার পানি বেড়ে তলিয়ে যাচ্ছে লালমনিরহাট জেলার নিম্নাঞ্চল। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, ক্ষয়ক্ষতির পরিমাণ একটু জানাবেন, এবং পানি উন্নয়ন বোর্ড থেকে এখনো বলা হচ্ছে বন্যার কোনো আশঙ্কা নেই, সে বিষয়ে সবশেষ আসলে কি তথ্য জানানো হয়েছে?
লালমনিরহাটে তিস্তা নদের পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ইশরাক যেহেতু তিস্তার পানি নিচ দিয়ে প্রবাহিত হওয়ার কারণে যে বেশ কয়েকটি অঞ্চলের নদ নদীর পানি ইতিমধ্যে নামতে শুরু করেছে। আর তিস্তা ব্যারেজ পয়েন্ট যেহেতু দুপুর 12টার হিসাবে বিপদ সীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তিস্তা নদীর পাড়ের যে পানি উন্নয়ন বোর্ড থেকে ইতিপূর্বে যে পূর্ব সতর্কীকরণভাবে পানি উন্নয়ন বোর্ডের সেখানে প্রায় 5.5 কিলোমিটার সেখানে যে বাঁধের এখানে কাজ করার কারণে যে প্রথম বন্যায় ক্ষতির পরিমাণ অনেকাংশে কমে গেছে এবং যে অঞ্চলগুলোতে ভাঙন দেখা দেওয়ার প্রস্তুতি ছিল সেখানে পানি উন্নয়ন বোর্ডের যে পূর্ব প্রস্তুতিমূলক যে সমস্ত কাজ করেছে তারা, এর কারণে অনেকটা রক্ষা পাচ্ছে। তবে এরকম যদি মহাপরিকল্পনা বাস্তবায়নের পূর্বে যদি পূর্ব প্রস্তুতিমূলক যদি কাজকর্ম যদি চালিয়ে যায় তাহলে হয়তোবা অনেকটা যে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসবে। তবে লালমনিরহাট জেলা যে তিস্তা পাড়ের লোকজনের যে একটাই দাবি যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত যেন বাস্তবায়িত হয়, বাস্তবায়িত হলে যে তাদের ক্ষতির পরিমাণ অনেকাংশে কমে আসবে। তবে এবং যে ইতিমধ্যে যে অন্যান্য নদ নদীর পানি ইতিমধ্যে বৃদ্ধি পাচ্ছে, তবে তিস্তার পানি অনেকাংশে কমে আসছে। ইশরাক, এই ছিল লালমনিরহাটে বন্যার সর্বশেষ খবর। অনেক ধন্যবাদ মিলন আপনাকে। দর্শক, লালমনিরহাট জেলা নিম্নাঞ্চলের খবর জানাচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। নওগাঁ সাপাহারের পাতারি সীমান্ত দিয়ে নারী পুরুষ সহ অন্তত 9 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি জানায় ভোরে সাপাহারের আদাততলা সীমান্ত দিয়ে 9 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। এদের মধ্যে 3 জন পুরুষ, 3 জন নারী এবং 3 জন শিশু রয়েছে। খবর পেয়ে আদাতলা সীমান্ত চৌকির বিজিবির টহল দল তাদের প্রতিরোধ করে। বর্তমানে ওই 9 জন সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিজিবি টহল বাড়ানো হয়েছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় ভৌমিক। তন্ময়, সীমান্তে এখনকার কি পরিস্থিতি সেটা একটু জানাবেন এবং বিজিবি কি বলছে? ধন্যবাদ নুসরাত। আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁর যে সাপাহার উপজেলা পাতারি হচ্ছে সীমান্ত এলাকায় যে এখানে আজকে সকালে 9 জনকে পুশিনের মতো ঘটনা ঘটিয়েছে বিএসএফ এর পক্ষ থেকে। সেখানে তার মধ্যে 6 জন নারী এবং 3 জন পুরুষ আছেন। আপনি দেখতে পাচ্ছেন যে তাদের এর পক্ষ থেকে কিন্তু গ্রামবাসী থেকে বিজেপি সদস্যরা কিন্তু কঠোরভাবে দায়িত্ব পালন করছেন এবং তারা কিন্তু প্রতিরোধ করার পরে কিন্তু তারা এই যে জিরো সীমান্তে এখন বসে আছে, 0 পয়েন্টে। এখানে কিন্তু তারা মানবতার জীবন করছে। অর্থাৎ আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁর যে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেখানে কিন্তু তারা মানবতার জীবন যাপন করছে। যদিও বাংলাদেশের পক্ষ থেকে যে মানবিকতা সেটা কিন্তু দেখানো হয়েছে, তবে ভারতের পক্ষ থেকে সেই মানবিকতা দেখানো হয়নি। যদিও তারা এখানকার স্থানীয়রা মনে করছেন যদি বাংলাদেশেও হয়ে থাকে অবৈধভাবে, তাদের আন্তর্জাতিক আইন মেনে তাদের যেন সসম্মানে ফেরত দেওয়া হয়। কিন্তু এই যে ফেরত দেওয়া রাতের অন্ধকারে, সেটা কিন্তু অমানবিক হিসেবে সবাই মনে করছেন এবং দাবি জানিয়েছেন যে ভারত আসলে এটা অমানবিক কাজ করছেন। আপনি দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখন শূন্যস্থানে কিন্তু বসে আছেন। এই তাদেরকে ভারতেও ঢুকতে দেওয়া হচ্ছে না এবং বাংলাদেশেও ঢুকতে দেওয়া হচ্ছে না। এখন তারা যে বিএসএফ পক্ষ থেকে যদিও বাংলাদেশি বলা হয়েছে, তারা আসলে বাংলাদেশি কিনা সেটা আসলে এখন পর্যন্ত নিশ্চিত নয়। সেই জন্য কিন্তু এখানে গ্রামবাসী থেকে বিজেপি সদস্যরা কিন্তু সজাগ রয়েছেন। আপনাকে জানিয়ে রাখি এখন পর্যন্ত নওগাঁর যে সাভারে এলাকায় তার বিএসএফ এর সঙ্গে কিন্তু বিজেপির পক্ষ থেকে কথা বলা হয়েছে। তবে এখন যে বিজিবি 16 ব্যাটালিয়ন নওগাঁ আর তার অধিনায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম কিন্তু এখানে এসেছেন। কিছুক্ষণের মধ্যে পতাকা বৈঠক হবে। পতাকা বৈঠকের মাধ্যমে আসলে জানা যাবে যে তাদের অবস্থানটা কোথায় হবে, ভারতে না বাংলাদেশে, সেটা কিন্তু নিশ্চিত হবে বা একটা সিদ্ধান্ত হবে বলে আশা করা হচ্ছে। অনেক ধন্যবাদ তন্ময় ভৌমিক আপনাকে। দর্শক, নওগাঁ সাপাহারের পাতারি সীমান্তের খবর জানাচ্ছিলেন সহকর্মী তন্ময় ভৌমিক। 1 বছর হতে চললেও মাগুরার চাঞ্চল্যকর শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ জানিয়েছে পরিবার। একইভাবে দ্রুত বিচার চেয়েছেন প্রতিবেশীরাও। তাদের আশঙ্কা বিচারে দেরি হলে নানা অজুহাতে পার পেয়ে যেতে পারে অভিযুক্তরা। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন মামলাটি উচ্চ আদালতে আপিল শুনানির অপেক্ষায় রয়েছে। শরীফ তেহরান টুটুলের তথ্য এবং ছবিতে বিস্তারিত। আলোচিত এই মামলায় দেশব্যাপী আন্দোলন শুরু হয় গত বছর।
অবশেষে মাগুরার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই মামলায় মোট 37 জন সাক্ষীর মধ্যে 2 দফায় 29 জনের সাক্ষ্য গ্রহণ শেষে মাত্র 13 কার্যদিবসের মধ্যে 17 মে 2025 রায় দেয়। মামলার প্রধান আসামি হিটু শেখকে ফাঁসির ও বাকি 3 আসামিকে খালাস দেয় আদালত। মামলার রায় প্রকাশের 1 বছরেও কার্যকর না হওয়ায় আসিয়ার মা আয়েশা আক্তার ক্ষোভ প্রকাশ করেন। তিনি দাবি করেন, দ্রুত রায় বাস্তবায়ন হলে অন্য শিশুরা নিরাপদ হবে, অপরাধীরা ভয় পাবে। মাগুরা জেলাতে ধরেন 3 মাসের ভিতর তো বিচার হয়ে গেছিল, যেমন ফাঁসি রায় দিল তা তো ধরেন এই 1 বছর আছে 3 মাস মনে হয়েছে, তো এই 3 মাসের ভিতর কোনো কার্যকর হয়নি, তাহলে এই সান্ত্বনাটা কি করে পাবো আমি? রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসীও। এই ফাঁসিটা যদি কার্যকর হতো তার বাংলাদেশ মানে জনগণও খুশি এবং অপরাধীরও এই সমস্ত কাজে জড়িত হতো না। এই বিচারটা দ্রুত হওয়ার দরকার ছিল। আসিয়া ধর্ষণ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করতে হবে এবং সেই ক্ষেত্রে যেটা হবে যে মানুষের ভেতরেও বিচার প্রক্রিয়া নিয়ে একটা আস্থা ফিরে আসবে। এই মামলা সরকারের নির্দেশেই এটা মামলাটা দ্রুত আমরা রায় করতে সক্ষম হয়েছি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। পরবর্তীতে আপনি জানেন যে আসামি পক্ষ এদের আরো কিছু ধাপ থাকে, তারা ইচ্ছে করলে মহামান্য হাইকোর্টে যেতে পারে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, উচ্চ আদালতে আপিল শুনানির জন্য অপেক্ষায় রয়েছে। ইতোমধ্যে এই মামলায় ডেথ রেফারেন্স উচ্চ আদালতে পাঠানো হয়েছে। মোকদ্দমাটি বর্তমান মহামান্য হাইকোর্টে আপিল শুনানির অপেক্ষায় আছে। সর্বশেষ বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল, তিনি রামিচা হত্যা মামলা এবং আছিয়া হত্যা মামলা অতি দ্রুত শুনানি হবে মর্মে উনি ইচ্ছা পোষণ করেছেন এবং বিজ্ঞ আদালতকে উনি সেভাবেই বলেছেন। আমরা আশা করি যে অতি দ্রুত আসিয়া হত্যা মামলার রায় মাগুরাবাসী সচক্ষে প্রত্যক্ষ করতে পারে। আসামিপক্ষ নিম্ন আদালতের মামলার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছে। বর্তমানে এই আপিল শুনানির অপেক্ষায়। হাসান আহমেদ, 71। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন 71।